পথে পথে উৎসব আমেজ, ঈদের ছুটি কাটাতে ঘরমুখী মানুষ, প্রাণ ফিরেছে সদরঘাটে। ট্রেনের ছাদে ভ্রমণ আটকানোর চেষ্টা, মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। বাংলাদেশ চীন একটি চুক্তি ও 8টি সমঝোতা সই। শান্তি ও স্থিতিশীলতায় বেইজিং এর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ইউনুস। বৈঠক, ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান। মেয়র নির্বাচনের ফল নিয়ে আদালতের রায় ঘিরে বিতর্ক তৈরির চেষ্টায় একটি মহল, বললেন ইশরাক। ভোট নিয়ে সরকারের বিরুদ্ধে ধোঁয়াশা তৈরির অভিযোগ রিজভীর। অন্তত 16 ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা, বাংলাদেশে অনুভূত। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তামিম ইকবাল। থাইল্যান্ডে নিতে চিকিৎসকের সবুজ সংকেতের অপেক্ষায় পরিবার, ব্যক্তিগত বিষয় সামনে আনায় দুঃখ প্রকাশ কর্তৃপক্ষের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। পথে পথে উৎসবের আমেজ, ঈদের ছুটি কাটাতে রেল ও নৌপথে ঘরমুখী মানুষের ঢল। ঈদ যাত্রার পঞ্চম দিনে এসে যেন পুরানো জৌলুস ফিরে পেয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। যাত্রী পাওয়ায় উচ্ছ্বসিত নৌ সংশ্লিষ্টরা। এদিকে আগের তুলনায় ভিড় বেড়েছে রেল স্টেশনে। ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে কর্তৃপক্ষ। মেহেদী হাসান ধ্রুবকে সঙ্গে নিয়ে ঈদ যাত্রার পঞ্চম দিনের খবর জানাচ্ছেন আলামিন তুষার। ঈদযাত্রার পঞ্চম দিনে এসে যেন পুরনো জৌলস ফিরে পেয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখে উচ্ছ্বসিত নৌ সংশ্লিষ্টরা। যাত্রীরা বলছেন, শুধু স্বাচ্ছন্দ্যের বাহন হিসাবে নয়, ঐতিহ্যের বাহক হিসাবেও তাদের প্রথম পছন্দ লঞ্চ। লঞ্চে গেলে অনেক বাতাস, মজা, তারপর আরো ঘোরা যায়। নৌপথে কোনো যানজট থাকে না, যার দরুন এই পথে যাওয়াটা আমাদের জন্য নিরাপদ। নৌপথের মজাই অন্যরকমের, এটা আমাদের কাছে ঐতিহ্যবাহী। সদরঘাটে যদি আমি টাইমলি চলে আসি, লঞ্চটা টাইমলি ছেড়ে দেয়, খুব আরামে যাওয়া যায়। ছোট্ট আব্দুর রহমান বাবার কোলে বসে দাদু বাড়ি যাবার ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে বসে আনন্দে আত্মহারা সে। যেন একরকম না বুঝেই বাড়ি ফেরা উপভোগ করছে সেও। যার টিকিট সে ভিতরে প্রবেশ করতেছে, পাশাপাশি ট্রেনটাও একদম রাইট টাইমে আর কি প্ল্যাটফর্মে আসছে। রাস্তায় যানজটের বিষয়টা অনেক নিয়ন্ত্রণ ছিল, আর আপনার ট্রেনের এখানে ব্যবস্থাপনাগুলো অনেক সুন্দর ছিল। গত 3-4 বছরের থেকে এবার এক্সপিরিয়েন্স বেশ ভালো এবং অর্গানাইজড ওয়েতে সব হচ্ছে। গতবার হুট করে ঢুকে পড়ছি, সবাই ঢুকে পড়ছি, আর এবার 3 ধাপে চেক করছে। যারা টিকিট স্ট্যান্ডার্ড টিকিট পেয়েছে তারাই একমাত্র এখানে আসতে পারছে। দেখেন ফাঁকা পরিবেশ, শান্ত পরিবেশ। আমাদের যেসব ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করছি, আমরা 25% কোটা ফুলফিল স্ট্যান্ডিং টিকিট বিক্রি করছি। আর মেল এক্সপ্রেস ট্রেনগুলোতেও মোটামুটি দর্শকদের যাত্রীদের ভিড় ছিল। ঈদযাত্রার পঞ্চম দিনে এসে কর্তৃপক্ষের 3 স্তরের নিরাপত্তা বলয় কৌশলে পেরিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেখা যায় অনেককে। এমনকি ট্রেনের ছাদেও ভ্রমণের চেষ্টা করেন কেউ কেউ, যদিও দেখতে পেয়ে দ্রুত তাদের নামিয়ে দেন রেল পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আর এমন তৎপরতায় খুশি টিকিটধারী যাত্রীরা। ঈদের ছুটির প্রথম দিনেই বাড়ি ফিরছেন নগরবাসী এবং অন্যান্য দিনের মতো আজও বেশ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন তারা। ঈদ করে আবার ফিরবে এই কর্মব্যস্ত নগরীতে, নগরী হয়ে উঠবে কর্মব্যস্ত। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী সানবীর রূপল। সদরঘাট লঞ্চ টার্মিনালে আতাউর কাউসার এবং গাজীপুরের চন্দ্রায় আছেন মেহেদী হাসান। প্রথমে যাচ্ছি রূপলের কাছে। রূপল, সকাল থেকেই ট্রেনগুলো কিন্তু নির্দিষ্ট শিডিউল অনুযায়ী চলছে। এবারে ঈদযাত্রা সর্বোচ্চ স্বস্তির মধ্য থেকেই মানুষজন যেতে পারছেন, এবং যে কারণে যেতে পারছেন সেটি হচ্ছে একাধারে অনেকগুলো দিন ছুটি এবং রেকর্ড সংখ্যক ছুটি থাকার কারণে অনেকেই ভেঙে ভেঙে, কেউ আজকে, কেউ কালকে, কেউ পরশু, এভাবে করে করে একটু সময় নিয়ে বাড়ি ফিরেছেন। এবং একটু সময় নিয়ে বাড়ি ফেরার পাশাপাশি এবার ট্রেনের যে শিডিউল, সেই শিডিউল বিপর্যয় প্রত্যেক বছর যেভাবে ভোগান্তি এক বছরের চেয়ে আর এক বছর ছাড়িয়ে যায়, এবার কিন্তু স্বস্তি মনে হচ্ছে সব কিছু
ছাড়িয়ে গেছে। এবং কারণ হচ্ছে একদম নির্দিষ্ট সময়ের মধ্যেই ট্রেনগুলো তার নির্দিষ্ট প্ল্যাটফর্মে এসে হাজির হয় এবং পাশাপাশি যে টিকিট যার সিট তার এই পদ্ধতিতে আসলে এবার সিট বরাদ্দ এবং টিকিটগুলো হস্তান্তর করা হয়েছে। এবং যাত্রীরা বলছিলেন যে সিট পেতে কিছুটা ঝক্কি ঝামেলা পোহাতে হলেও তারা কিন্তু ট্রেন পেতে কোনো ভোগান্তি হয়নি। এদিকে যেখানে ট্রেনগুলো আমি দেখেছি যে এখানে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অনেক যাত্রী তারা অতীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে তারা দেখা যায় যে আগেভাগেই স্টেশনে এসে পৌঁছেছেন এবং দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। তারা ভেবেছিলেন যে এবারও মনে হয় তাদের সিটটি তারা পাবেন কিনা তারা ঠিক জানেন না। এবং পাশাপাশি যে সিটগুলো তারা বরাদ্দ নিয়েছেন সেই সিটগুলোর পাশাপাশি সেগুলো পেতে হলে তাদেরকে হয়তো অনেক আগেই স্টেশনে এসে পৌঁছতে হবে এবং অপেক্ষা করতে হবে। কিন্তু এবার মনে হচ্ছে যে তাদের সেই চিন্তা ভাবনা সবকিছু উড়িয়ে দিয়ে এবার ট্রেনগুলো নির্দিষ্ট সময় যেমন ছাড়ছে এবং নির্দিষ্ট সিটেই যাত্রীরা বসতে পারছেন। এবং বারবারই সতর্ক করা হচ্ছে যে কোথাও যেন ট্রেনের ছাদে কেউ চলাচল না করেন এবং যাতে অতিরিক্ত যাত্রী পরিবহনেও সতর্ক থাকার চেষ্টা করা হচ্ছে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এখানে যারা পুলিশ বাহিনী আনসার বাহিনী তারাও যেমন নিয়োজিত আছেন এবং একটু পরপরই মাইকে অ্যানাউন্স করা হচ্ছে সতর্ক বার্তাগুলো। তবে এত কিছুর মধ্যেও কিছুক্ষণ আগে একটি ট্রেন ছেড়ে গেছে, সেই ট্রেনের মধ্যে থেকে দেখেছি যে এখানে যাত্রীরা তারা একজন ছিনতাইকারীতে কিন্তু ধরে ফেলেছেন। তো যার ফলে এরকম অস্বস্তিকর কিছু পরিস্থিতিও কিন্তু এখানে আছে, যা এই স্বস্তির মধ্যেও কিছু ভোগান্তি যাতে না হয় তাই যাত্রীদের সতর্ক করা হচ্ছে বারবার একটু পরপর। এবং এখানে ব্যানার ফেস্টুন দিয়েও সেই সতর্ক বার্তাগুলো যাত্রীদেরকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত আজকের জুমার নামাজের পরে বেশ ভিড় বেড়েছে এবং সন্ধ্যার পরে হয়তো আরও কিছুটা ভিড় বাড়বে বলে মনে হচ্ছে। এই মুহূর্তে সদরঘাটে আছেন আতাউর কাউসার, সেখানকার খবর জানাতে। এই মুহূর্তে আছি রাজধানীর সদরঘাট এলাকায়। এখন পর্যন্ত গত রাত 12টা থেকে মোট 43টি লঞ্চ ছেড়ে গেছে এবং অন্যতম উল্লেখযোগ্য বিষয় এটি যে কোনো লঞ্চে কিন্তু উপচে পড়া যাত্রীদের ভিড় আমরা দেখিনি। অন্যান্য বছর যে জিনিসটি আমরা দেখে থাকি যে প্রত্যেকটি লঞ্চে উপচে পড়া যাত্রী থাকে, তো এইবার সেই জিনিসটি আমাদের নজরে আসেনি। উপচে পড়া যাত্রী নিয়ে কোনো লঞ্চই সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে যেতে পারছে না। তো এই ক্ষেত্রে যেটি বলছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, তারা জানিয়েছেন যে সদরঘাট লঞ্চ টার্মিনালে 3টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। তারা বলছেন কোন লঞ্চ ন্যূনতম ভাবে তাদের যে যাত্রী ধারণ ক্ষমতা সেটি পরিপূর্ণ হলেই কিন্তু তারা বাধ্য করছেন সেই লঞ্চগুলোকে ছেড়ে যেতে। এটি অন্যতম একটি ভালো দিক এবার আমরা দেখতে পাচ্ছি, কারণ যথেষ্ট নিরাপত্তা ঝুঁকি নিয়ে এর আগে আমরা মানুষদের দেখেছি যে তারা লঞ্চে চড়ে তাদের গন্তব্যে যেত, যার কারণে বিভিন্ন সময় নানা দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। তো এবার সেই বিষয়টিতে অত্যন্ত সচেতন রয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আমরা দেখেছি সেনা সদস্যরা টহল করছেন এই বিভিন্ন পল্টনে এবং পুরো সদরঘাট এলাকা জুড়ে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে নিরাপদে তাদের যাত্রা করতে পারেন। সেজন্য আসলে সেনাবাহিনী, যৌথ বাহিনী, আইন শৃঙ্খলা অন্যান্য যে সকল বাহিনী রয়েছে প্রত্যেকেই তাদের স্ব দায়িত্ব ঠিকভাবে পালন করছেন। আমরা দেখেছি যে বিভিন্ন লঞ্চে আনসার সদস্যরাও মোতায়েন রয়েছে এবং পুলিশের চেকপোস্ট রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত খুবই চমৎকার একটি ঈদ যাত্রা আমরা দেখতে পেলাম আজ এখানে এসে। এবং এখন পর্যন্ত যত যাত্রীদের সাথে আমরা কথা বলেছি তারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন যে এখনো পর্যন্ত তাদের যাত্রাটি নির্বিঘ্নেই হয়েছে। তো এটি ছিল লঞ্চ যাত্রা অর্থাৎ নৌপথে যাত্রার খবর। সড়ক পথে যাত্রার খবর জানতে আমাদের আরেক সহকর্মী রয়েছেন গাজীপুরের চন্দ্রায়, মেহেদি হাসান, সেখানে চলে যেতে চাই। বেলা যত গড়াচ্ছে যাত্রীদের উপচে পড়া ভিড় তেমনই লক্ষ্য করা যাচ্ছে গাজীপুরে, অর্থাৎ গাজীপুরে চন্দ্রাতে রয়েছি। সেই চন্দ্রার সবশেষ তথ্য সারাদিন আমরা যেমন চিত্র দেখেছি, অর্থাৎ বিকেল নাগাদ সেই চিত্র আরও আসলে মানুষের উপচে পড়া ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ তারা যেমনটি বলছেন যে বেশিরভাগ গার্মেন্টস প্রতিষ্ঠান আজকে ছুটি হয়েছে, সেই আজকে আধা বেলা আসলে কাজ করার পর তারা আজকে ছুটি পেয়ে কিন্তু আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যদি বলি চন্দ্রায় এই মুহূর্তে
হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। অর্থাৎ এই সমাগমকে ঘিরে আমরা দেখেছি যানবাহনের দীর্ঘ সারি, যদিও যানবাহন থেমে নেই, ধীরে ধীরে কিন্তু সেই যানবাহন এগুচ্ছে, যেহেতু দুটি মহাসড়ক কিন্তু একটি সড়কে এসে এক হয়েছে। এই সড়কটি দিয়ে কিন্তু উত্তরাঞ্চলের 21 জেলার মানুষ, অর্থাৎ 22টি জেলার মানুষ কিন্তু এই সড়কটি দিয়ে আসলে ঈদ উপলক্ষে নিজের বাড়িতে নারীর টানে বাড়ি ছুটছেন। আমরা দেখেছি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি এক প্রকার বেশ কয়েকজন, অর্থাৎ শুধুমাত্র এই পয়েন্টটিতেই 49 জন ভলান্টিয়ার কাজ করছে। অর্থাৎ তাদের শতভাগ চেষ্টার পরও কিন্তু বেশ কি হিমশিম খাচ্ছে আসলে সড়কটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কটির দুপাশ, অর্থাৎ সড়কটি ঢাকাগামী যেই লেনটি রয়েছে সেই লেনটিও অর্থাৎ উল্টো পথটিও কিন্তু খুলে দেওয়া হয়েছে যানবাহনের চাপ সামাল দিতে। আমরা একটু জানিয়ে রাখি যে এই চাপ সামাল দিতে যানবাহনের যে একটি ভোগান্তি, অর্থাৎ সাধারণ যাত্রীদের, শুধুমাত্র দূরপাল্লার যাত্রীদের কিন্তু এই মুহূর্তে বড়, অর্থাৎ দূরপাল্লার যানবাহনের পাশাপাশি রাজধানীতে লোকাল বাস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই দূরপাল্লার সড়কে কিন্তু চলাচল করছে। এতে করে যে সমস্যা হচ্ছে, অর্থাৎ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করছে সাধারণ যাত্রীরা এবং যাতায়াতের মান নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। তো এই ছিল ঈদযাত্রার গাজীপুরের চন্দ্রা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। জানছিলাম ঈদ যাত্রার খবরাখবর। এদিকে ঈদ যাত্রায় পদ্মা ও যমুনা সেতুর টোল প্লাজায় বেড়েছে যানবাহনের চাপ। এবার মহাসড়কে বাস কিংবা প্রাইভেট কারের তুলনায় মোটরসাইকেলের সংখ্যাই বেশি, তবে নেই চিরচেনা ভোগান্তি ও যানজট। যানবাহনের দীর্ঘ সারি, অপেক্ষার প্রহর শেষে টোল আদায়ের পর আবারও ছুটে চলা শেকড়ের টানে। ঈদের ছুটিতে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এর মধ্যে ঢাকা মাওয়া রুটের পদ্মা সেতু টোল প্লাজায় মোটরসাইকেলের সংখ্যাই বেশি। পরিবারের সঙ্গে লম্বা ছুটি কাটাতে ঘরমুখ দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। সকালে পদ্মা ব্রিজের টোল প্লাজা এলাকায় যানবাহনের ভিড় থাকলেও দুপুর গড়িয়ে বিকেলে পাল্টে যায় এ চিত্র। পদ্মার সাথে পার হয়ে যাচ্ছে, এটা ভালো লাগছে, আনন্দ লাগতেছে আর কি। বাড়ি যাচ্ছে এটাই বড় কথা। ডিসিপ্লিন গত বছর যেরকম ছিল ওরকমটা পাচ্ছি না। আত্মীয় স্বজন ঈদ করা এটা আছে বড় আনন্দ। এটাই যে কোনো প্রতিকূল অবস্থাতে আগুন মাই ফোসাতে পারলেই আলহামদুলিল্লাহ। শুক্রবার সকালের দিকে ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ দেখা যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা এলাকায়। ঢাকার ইচ্ছা মহাসড়কেও নেই যানজট ভোগান্তি। ঢাকা টাঙ্গাইল ও যমুনা সেতুর সিরাজগঞ্জ অংশও অনেকটাই ফাঁকা। তবে যমুনার টোল প্লাজায় দেখা গেছে যানবাহনের লম্বা লাইন। মা বাবার সাথে ঈদ করবো গ্রামে এবং খুবই স্বস্তির সাথে আসছে, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। পথঘাটে কোনো যানজট নেই, ক্লিয়ার আছে। আগের থেকে অনেক ভালো লাগতেছে, রাস্তায় শৃঙ্খলা আছে। এদিকে পাটুরিয়ায় শত শত যানবাহন থাকলেও নির্বিঘ্নে ঘাট পার হতে পেরে খুশি যাত্রীরা। অন্য বছরের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তি বলছেন সংশ্লিষ্টরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয় এ তথ্য। শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। স্বৈরাচারী সরকার পতনের পর বাংলাদেশে ব্যবসার দারুণ পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে চীনে ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় সকাল 10টার দিকে বেইজিংয়ের গ্রেট হলে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। ঘণ্টাখানেক চলে সেই বৈঠক। এরপর যৌথ বিবৃতি প্রকাশ করে ঢাকা বেইজিং। দুদেশের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। অর্থনৈতিক আর প্রযুক্তি সহযোগিতা ছাড়াও গণমাধ্যম ও স্বাস্থ্য খাত সহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বলে জানানো হয়। আশ্বাস মিলেছে মোংলা বন্দরের আধুনিকায়ন এবং বাংলাদেশে চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার। শি জিনপিং বলেছেন যে উনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে।
তিস্তার এই প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে। এদিন চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বলেন, ভৌগোলিক কারণেই দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। বঙ্গোপসাগরের কারণে নেপাল, ভুটান কিংবা ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল বাণিজ্যের জন্য বাংলাদেশের ওপর নির্ভরশীল। তাই এই অঞ্চলের ব্যবসায়িক সম্প্রসারণের জন্য বাংলাদেশে একটি অর্থনৈতিক জোন গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনুস। Bangladesh oversees the whole Bay of Bengal. Nepal, Bhutan, landlocked country, they have no access to the sea. So if you are a landlocked country, your fate is sealed. If they have to be present in the world market, they have to pass through Bangladesh. They have to bring things, send things through Bangladesh. And suddenly you have a new economic zone. স্বৈরাচার পতনের পর বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে জানিয়ে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনুস। বলেন, তারুণ্যের শক্তিকে ব্যবহার করে সুযোগ রয়েছে লাভবান হওয়ার। There is no shortage of young people, both men and women. If you are making any technologically oriented businesses, I think it would be good to consider Bangladesh. Huge transformation in Bangladesh. Just about 8 months back, you are invited to be part of that new Bangladesh. একই দিন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস প্রেসিডেন্ট ইয়াও ওয়াওয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। নাজমুস সালেহী, সময় সংবাদ। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, স্পষ্ট মাস তারিখ দিয়ে সরকারকে নির্বাচনের ঘোষণা দিতে হবে। নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই জুলাই আন্দোলন হয়েছে। একই অনুষ্ঠানে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মেয়র নির্বাচনের ফল নিয়ে আদালতের রায় ঘিরে বিতর্ক তৈরির চেষ্টা করছে একটি মহল। এই রায়ের মাধ্যমে আইনের শাসনের দৃষ্টান্ত তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে যারা এখন আগামী দিনে রাজনীতি করতে চাচ্ছে আসছে বা অন্যান্য কোনো গোষ্ঠী, তারা যদি আমার প্রতি বৈষম্য করে, আমি যদি ন্যায় বিচার চাওয়ার জন্য যদি এখন অপরাধী হয়ে যাই, তাহলে আসলে এই ক্ষেত্রে আমার কিছু করার নাই, কিছু বলারও নাই, জনগণই সেটার বিচার করবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিন, যাতে এই নির্বাচনটা প্রলম্বিত না হয়। কিন্তু তখন বারবার কখনো আমরা ডিসেম্বর শুনে আবার কখনো শুনছি যে মার্চ, আবার এসে চলে যাচ্ছে জুন। এই ধরনের যে একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের, এই দোলায়মান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, এখন পর্যন্ত সরকারি 100 কোটি টাকার বরাদ্দের 96 কোটি 67 হাজার টাকা শহীদ পরিবার এবং আহতদের সহায়তায় ব্যয় করা হয়েছে। আরও যে টাকা প্রয়োজন তার জন্য ঈদের পর বেসরকারি পর্যায়ে তহবিল সংগ্রহ শুরু করবে ফাউন্ডেশন। সকালে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে তিনি জানান, 836টি শহীদ পরিবারের মধ্যে এখন পর্যন্ত 745টি পরিবারকে 37 কোটি 25 হাজার টাকা দেওয়া হয়েছে। 100 জনের টাকা আইনি এবং পারিবারিক জটিলতায় আটকে আছে। এছাড়া 5596 জন আহতদের জন্য 59 কোটি 41 হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে, যা মোট আহতদের 38.39%। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রায় প্রতিদিন আহত সেজে প্রতারকরা সহায়তা নিতে আসছে। ভুয়া 4 জনকে আইনে সোপর্দ করা হয়েছে। মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, ঈদে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বার্তা সহ প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে গিফট হ্যাম্পার পাঠানো হয়েছে। 745টি শহীদ পরিবারকে 37.25 কোটি টাকা। আহতদের মধ্যে আমরা এখন পর্যন্ত 5596 জনকে 59
38.41 কোটি টাকা প্রদান করতে পেরেছি, 38.39%। 96.67 কোটি টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করতে পেরেছি। যার যার জায়গা থেকে এইবারের ঈদে এই শহীদ এবং আহতদের পাশে দাঁড়াবেন এবং তাদের সাথে নিজেদের কিছুটা সময় হলো স্পেন্ড করবেন, যাতে করে তারা এটা উপলব্ধি করতে পারে যে এই পুরো বাংলাদেশটি তাদের পরিবার। 2 দফা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 15 জন। রিক্টার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল 7.7 ও 6.4। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রাজধানী নেইপিদো থেকে 250 কিলোমিটার দূরে সাগাইং শহরে এর উৎপত্তিস্থল। এদিকে তীব্র ভূমিকম্পন অনুভূত হয়েছে থাইল্যান্ডের ব্যাংককেও। এতে এখন পর্যন্ত 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে আটকে পড়েছে 43 জন। এদিকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী সহ বাংলাদেশের বিভিন্ন স্থানেও ভূকম্পন অনুভূত হয়েছে। অবস্থা জারির খবর স্থগিত করা হয় মেট্রো ও রেল পরিষেবা। মুঠোফোনে খুদে বার্তা দেখছিলাম, হঠাৎ করেই সবকিছু কেঁপে ওঠে। আমি চেয়ারে বসা অবস্থায় উল্টে পড়ে যাই। ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং অঞ্চল। দেশটিতে 12 মিনিটের ব্যবধানে দ্বিতীয় দফায় অনুভূত হয় 6.4 মাত্রার কম্পন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী রাজধানী নেইপিদো থেকে 250 কিলোমিটার দূরের শহরটিতে কম্পনটির উৎপত্তি হয় মাটির 10 কিলোমিটার গভীরে। এতে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ভেঙে পড়েছে কয়েকটি শহরের রাস্তাঘাট, ধসে পড়েছে বিভিন্ন স্থাপনা। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করেছে জান্তা সরকার। পবিত্র রমজান মাসের শেষ জুমার নামাজে ঢল নামে মুসল্লিদের। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের সকল মসজিদে জামায়াতে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মানুষ। নামাজ শেষে মোনাজাতে চোখের পানি ফেলে ফরিয়াদ জানান মহান রবের দরবারে। ক্ষমা চাওয়ার পাশাপাশি দোয়া করেন দেশ ও জাতির মঙ্গল কামনায়। তোহা খান তামিমের রিপোর্ট। চোখের পানিতে মহান সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ, ক্ষমা, রহমত আর বরকত লাভের আশায় মনের অব্যক্ত ভাষায় আকুতি। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঢল নামে মুসল্লিদের। নামাজ শেষে মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মানুষ। এর আগে জুমার খুতবায় নানা ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। খুতবা শেষে জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা। ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ মানুষ উপস্থিতি হয় মসজিদে। নামাজ শেষে পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। আগামী বছর পাইমো না পাইমো গ্যারান্টি নাই, এর রেখে আজকে জুম্মার সময় আমরা আচ্ছাই আপনার দোয়া করছি, আল্লাহ তোমাকে সারা বাংলাদেশের মুসলিমদের হেফাজত করো। দেশের সকল মানুষ সুখে শান্তিতে, সকল ধর্ম বর্ণ সবাই যাতে একসাথে চলতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান। সকল কবরবাসীর জন্য দোয়া চাইলাম। আমরা দেশের সমৃদ্ধি, নিজের সমৃদ্ধি, গুনাহ থেকে মাপ, বিপদ আপদ, বালা মুসিবত, অসচ্ছলতা ইত্যাদি থেকে আল্লাহর কাছে, সব বিষয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মুসল্লিরা নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য দোয়া চান। ফিলিস্তিনের জন্য দোয়া করেছি, তারা যেন আল্লাহ এই যুদ্ধ বন্ধ করে দেয়। এই ছোট ছোট বাচ্চারা এই নির্যাতন, আমরা মুসলমান, আমরা মুসলিম হয়ে সারা ওয়ার্ল্ডে মুসলমানের সংখ্যা বেশি, এই নির্যাতিত মুসলিম জাতি এটা যেন আল্লাহ রহমত করে এই ফিলিস্তিনিদের প্রতি। আগামী রমজান মাসে সিয়াম সাধনা পালনের প্রত্যাশা আগতদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। প্রজ্ঞাপন জারির একদিনের মাথায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আফরোজ পারভিন সিলভিয়ার নিয়োগ বাতিল করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সিলভিয়া সহ 4 জনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এরপর পরই সিলভিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও সিলভিয়া কিভাবে নিয়োগ পেলেন তা নিয়ে অনেকে বিরূপ প্রতিক্রিয়া দেখান। পরে সিলভিয়ার নিয়োগ বাতিল করা হয় বলে জানিয়েছে প্রসিকিউশন বিভাগ।